ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবারও চলেছি নতুন একটা গল্পের সাথে। তোমাদের আশীর্বাদে কিন্তু আমরা দুজন ভালোই আছি। তোমরা কেমন আছো কমেন্টে জানিও। আরে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর বেরোনোর মুখেই কুকুর দুটো যে কি চিল্লাচ্ছে। আমি তো প্রথমে একটু ভয়ই পাচ্ছিলাম, ছুটে না আসে, ওরা বললে বাঁধা আছে। এই জায়গাটাকে কি চিনতে পারছো? অনেকের চেনার কথা, অনেকের না চেনার কথা। যারা চেনো না তাদেরকে বলি, এখানে আমি কাজে আসি। একটা দিদিভাই বলছিল তুমি তো আলাদা কাজ করতে পারো, তো আমি এখানে মোমো বেলতে আসি। তবে হ্যাঁ, আজকে কিন্তু কোনো মোমো বেলার জন্য আসিনি। আজকে আমাকে দাদা ডাকলো বিরিয়ানি খাওয়ানোর জন্য। আর পিচকে দেখো সকাল সকাল কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আর এদিকে বড় ভাই বই বন্ধ করে বই পড়ছে। আর আমিও দেখছিলাম কি পড়ছে। অনেক দিন মানে অনেক বছর পর বই খুললাম, আর বিরিয়ানি খেতে এসেছি। বিরিয়ানি বানানো তোমাদের সাথে শেয়ার করবো না তা কি হয়? নতুন স্টাইলের বিরিয়ানি বানাচ্ছে প্রেশার কুকারে আলু দিয়ে আলু সিদ্ধ করছি। কি বলতে যাচ্ছিলাম, আমি একটু হাতে হাতে হেল্প করে দিলাম। বেশি কিছু তো বিরিয়ানিতে লাগে না, জানো, পেঁয়াজটা একটু কাটতে হয়, আর কাটাকুটির তো সেরকম কিছু থাকে না। তো ওই পেঁয়াজটাই কাটাকুটি করে দিলাম। কাটাকুটি না ছাড়িয়ে দিয়ে চলে এসছে এই বাচ্চাদের সাথে খেলতে। গলাটা কি হলো? অনেক বগলে গলাটা এরকম হয়ে যায়। তো ওই যে প্যাকেটটা ওর হাতে দেখলে না, ওর মধ্যেই খেলনাটা ছিল। চরকি বলে না চরকা বলে জানি না, আমি তো চরকা বলি। প্রথমে বড় ভাই ঘোরালো, আমি ঘোরালাম, এবার আমার বর ঘোরাবে। আর পিচকেটা তো বুঝতেই পারছি না কি হচ্ছে না হচ্ছে, ও ঘুরপাক খেয়ে যাচ্ছে। আমরা কিন্তু খুব মজা করছিলাম। এদিকে বড় ভাই খাবার নিয়ে আমার বরকে দিচ্ছিল, ও নেয়নি, এবার আমি নিয়ে নিলাম। আচ্ছা, বরমশাই বলি বলে অনেকের প্রবলেম। আমি কি বলবো তোমরা একটু বলে দাও তো, সেই নামে বলবো? আমি বাড়িতে ওকে পিচকে বলি, পিচকে বলবো, সেটা কি তোমাদের শুনতে ভালো লাগবে? সেসব তুমি কমেন্টে জানো। এখানে মাংস ম্যারিনেট শুরু হয়ে গেছে, দেখতে যাবো না, খুশি জ্বালা করছে। আহিলার মা দেখো একই রকম দেখতে। গরম মশলা দিচ্ছে আগুন। এটা বিরিয়ানির মশলা, এটা গরম মশলা বলে না, এটা বিরিয়ানি মশলা দিয়ে আমি জানি না বলে মিষ্টি এত দিচ্ছে আগুন, ভালো টেস্টি হবে। ও দেখতে হবে রান্নাটা, খেতে খুব ভালো লাগবে। গোলাপ দিচ্ছে। গোলাপ কি গোলাপ? জল বলতে হয়, গোলাপ জল দিচ্ছে একটুখানি, জল দিচ্ছে, কেওড়া জল দিচ্ছে। আর তুই বেশি করে খাবি তাই তো? হ্যাঁ, ও পেট ভরে খাবে। এটা কি দিচ্ছ? মশলা হওয়ার জন্য একটু টমেটো দিই। টক দই দেয়, আমি টক দইটা দিই না, আমি এই টমেটোর টমেটো খুব ভালো লাগে। তোর ভালো লাগে? করে না, খুব ভালো করে। আমরা না এরকমই ঠিক মজা করি। কাজে এলেও আমাদের মধ্যে এরকম মজা ঠাট্টা এগুলো হতেই থাকে। মানে মনে হয় না আমরা মানে আলাদা কেউ, মনে হয় যেন আমরা একসাথেই থাকি। আর ওদের ঘরে একটা বড় টিভি আছে, ফোনের সাথে কানেক্ট করে ও বাচ্চাবেলার ফটোগুলো দেখাচ্ছে। তার মধ্যেই পড়লো দিদির ডাক, এসে দেখছি ব্রেস্তা করছে আর ভাতের জল বসিয়ে দিয়েছে, তার মধ্যে নাকি এবার আদা রসুন দিয়েছে। আমি তো শুনে অবাক। দেখা যাক বিরিয়ানিটা কেমন হোক। আর এই যে এই ফটোর সাথে এই আহিলের কোনো মিল আছে? আমি তো কোনো মিল খুঁজে পাচ্ছি না। আর এই যে এই আহিল, তো দেখলে এই আহিলের তো মিল নেই। আর এই যে এই দাদার সাথে এই দাদার কোনো মিল পাচ্ছ? আমি তো একদম পাইনি। সেসব ভিডিও দেখতে দেখতে এদিকে এসেছি ব্রেস্তা হয়ে, আবার পেঁয়াজ কষিয়ে মাংস দিয়ে দিয়েছে। বাহ, মাংসটা কিন্তু মানে রোদ্দুরে কালার পড়তে, রোদ্দুরে কালার নয়, রোদ্দুর পড়তে কালারটা বেশ ভালোই লাগছে, তাই না? আর এখানে দেখো বিরিয়ানি হলে কত গামলা থালা বাটি যে ধুতে হয় তার কোনো ঠিক ঠিকানা নেই। এখানে মাংস কষা চলছে, ওদিকে ভাতের জল ফুটছে। আর আমি এবারে ফের চলে যাব ভিডিও দেখতে, কারণ এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি করব? আমার তো কোনো কাজ নেই, কাজ থাকলে না হয় করতাম। কষা তো হচ্ছে, আর এদিকে পিচ্চের পিচ্চামিটা দেখো পোজ দিচ্ছে বাবু। আর এদিকে ভাইয়াকে দেখো কিভাবে পা ধরে টানাটানি করছে। মজার কোনো শেষ নেই এদের সাথে থাকলে, সত্যি এরাও খুব খুশি, আমিও খুশি। আর এই পিচকের কথা শুনে কিছু বলবে? চোখে কি লাগিয়েছো? কাজল কে লাগিয়ে দিয়েছে? মাম্মা। কোথাও গিয়েছিলে ঘুরতে? আইসক্রিম খেতে কাজল লাগিয়ে গেছিলে? বাহ, ভালো। শুনলে কি মিষ্টি মিষ্টি বলে না, দারুণ লাগে। এদিকে জল ফুটে যেতে ভাতের চালটা দিল, তারপর তো ভাতটা হবে, এটাই তো নিয়ম। হ্যাঁ, ভাতটা ততক্ষণ হোক। আর তোমাদের একটা জিনিস দেখাই, তোমরা দেখে হাসবে কিন্তু। হ্যাঁ, এদিকে আহিল চলে এসছে কেক কাটার জন্য। কেক তো কাটা হয়ে গেছে, এবার জাস্ট দেখো আহিলের কাণ্ডটা। প্রথমেই বাচ্চাটাকে খাওয়ালো, খাইয়ে ওর রিয়াকশানটা দেখলে
হ্যাঁ আবার দেখো মানে কি বলবো আমি তো হেসে হেসে নাটা বাটা পাগলের মতো হাসছি, ও নিজেও হাসছে ওর বাবাও হাসছে। তো সব থেকে কি খেতে বেশি ভালো লাগে? আমার বিরিয়ানি আর তাহারি। তাহারি বিরিয়ানি আর তাহারি একই রকম তো কিছু রকম। ওদের বাঁধাকপি রেখে দেয়। তোমার কি খেতে ভালো লাগে? তোমার কি খেতে ভালো লাগে? ও শোনে না, ও খেলতে ব্যস্ত। আমার আর ভালো লাগে বিরিয়ানির সাথে গোশ হ্যাঁ আর একটুখানি সালাদ মতন। সালাড মতন কি সালাড? তোমার কি খেতে ভালো লাগে? কেন লাথি মারছো বাড়িতে? আমার হচ্ছে ভালো লাগে মোমো, হ্যাঁ আর হচ্ছে কোথাও গেলেই মোমো 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 করবে। ফুচকা আর বিরিয়ানি। বিরিয়ানি। আর কি ভালো লাগে? তো আর একটা জিনিস খেতে খুব ভালো লাগে জানিস, ঘুগনি। সত্যি ওর ঘুগনি খেতে ভালো লাগে, ও নিজেই ভুলে গেছে। পকোড়া খেতেও ভালো লাগে, হ্যাঁ ওগুলো তার অতটা ভালো লাগে না হয়তো, জানি না, যতটা বুঝতে পেরেছি ওকে জানতে পেরেছি। আর এদিকে আমাদের বিরিয়ানি হাঁড়িতে ঢেলে দিয়েছে, এবার বিরিয়ানিটা মানে কোটিং করবে। কোটিং বলে না কি বলে জানি না, কোটিং বলে না, এটাকে ধাপ ধাপ মানে সাজাবে। তো প্রথমে বিরিয়ানির মধ্যে আলু দিয়ে দিয়েছে, ব্রেস্তা দিয়ে দিয়েছে, মশলা দিয়েছে, আর দিয়ে দিল চিকেন। আমার তো মনে হচ্ছিলো এই চিকেনটা আর ভাতটাই খেয়ে নিই, চিকেনটা এত সেন্ট বেরিয়েছে না, এখনই খিদে পেয়ে যাচ্ছিল। আমার একার নয়, এখানে দাঁড়িয়ে আছে বসে আছে যে কজন না, সবার সেন্টটা একদম মাতোয়ারা হয়ে গেছিলো। তবুও আমাদের বিরিয়ানির জন্য অপেক্ষা করতে হবে। আর এদিকে দেখো এনার্জি দিয়ে তো জল পড়ছে, তাই জন্য মাম করছে পাগল একটা। এগুলো গুছিয়ে বিরিয়ানি হাঁড়িতে দমে বসিয়ে দেবে। ওই যে ওদিকে একটা ছোটো হাঁড়ি, মিডিয়াম হাঁড়ি, আর কিন্তু অনেক রকমের হাঁড়ি আছে, সেটাই আমাকে আইল দেখাচ্ছে, বলছে আসো আসো এই দেখো কত বড় হাঁড়ি। সত্যি দিদির কাছে না ছোট থেকে একদম বড় সাইজের হাঁড়ি আছে, এর থেকেও নাকি বড় সামসেটের তোলা আছে। কিছুদিন পরে নাকি ওদের কি একটা অনুষ্ঠান হবে, তখন ওটা বার করবে, তখন আবার তোমাদের দেখাবো সব থেকে বড় হাঁড়িটা। এদিকে ব্রেস্তা আর এই যে লাস্ট চলে যাচ্ছে ঘি। বিরিয়ানি কিন্তু এটা আর একটা মেন জিনিস, এটা ছাড়া বিরিয়ানি খুব একটা টেস্ট হয় না, মানে বিরিয়ানিতে এটা দিতেই হয়। আর এদিকে দাদা দেখো বাচ্চাদের গাড়ি চালাচ্ছে, আর বড়মশাই আমাকে বোঝাচ্ছে এরকম হয় ওরকম হয়। সেসব ছাড়ো, এখন অনেক বেলা হয়ে গেছে, আমার খুব জোর খিদে পাচ্ছে। আর কটা বাজে তোমাদের দেখাই, ফোনটা বার করলো আর দেখাচ্ছে, দেখো আগে নিজে দেখে নিল, 3:09 বেজে গেছে। আর আইল তো কত বছর বয়স? আমার 20 বছর বয়স। 20 বছর বয়স? ও দেখতে তো নাটা আছে। ও নাডা। আর 20 বছর দেখতে তো নাটা আছি। ঘুড়ি ওড়াতে পারি, খেলতে পারি ফুটবল। হ্যাঁ বাইক চালাতে পারিস? বাইক কি আমি তো লরি চালাতে পারি। বাবা এই তো লরি, এই লরিটা চালায়। অরিজিনাল বয়স কত? অরিজিনাল বয়স আমার 8। শুনলে পাকা পাকা কথা। আর এদিকে দেখো বিরিয়ানির হাঁড়ি খুলে দিয়েছে, আমাদের আর তস হয়েছে না যে কখন দেবে আর খাবো। আর এখানে বিরিয়ানি কাটানোর সময় যদি তোমরা কথাগুলো শুনতে, হেসে হেসে নাড়াপাটা হয়ে যেতে। সব কথা শোনাবো কিন্তু ব্যাকগ্রাউন্ড আওয়াজগুলো খুব হচ্ছিলো, তাই জন্য সব কথা তোমাদের শোনাচ্ছি না, কিছু কিছু তোমাদের শোনাবো, ভালো লাগবে। এদিকে বিরিয়ানির রাইসটা একদম ঝরঝরে হয়েছে। প্রথমে লেগ পিসটা বার করতে যাচ্ছে, কিন্তু সদ্য নামিয়েছে, এত গরম সহ্য করা কারোর পক্ষেই সম্ভব নয়। প্রথমে হাত দিয়ে একটু টেনে নিয়ে তারপর লেগ পিসটা বার করে নিল, সেই কিন্তু সাইজ। মিলে বিরিয়ানি, এত সুন্দর বিরিয়ানি হয়েছে। এই দেখো আলু, ঝরে ঝরে আলু পড়ছে, দেখো ঝরে 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 আলু। এই এই দেখো চিকেনের পিস, দেখো ঝরে ঝরে পড়ছে। এই দেখো ঝরে ঝরে পড়ছে চিকেনের পিস, লেগ পিস ঝরে ঝরে পড়ছে। চাল দেখো চাল, এই দেখো চাল, এই দেখো এই দেখো চাল, দেখো ঝরে ঝরে। এমনি বিরিয়ানি পাবে? এক জায়গায় হলে যে এত মজা হয়, একসাথে থাকার একটা আলাদাই মজা। তবে আমাদের কাছে কোনো পরিবার ছিল না, এই যে দাদা এই বাচ্চাগুলো এরাই আমাদের কাছে এখন পরিবারের মতন। পরিবারের মতন কি, পরিবারই বলতে গেলে। সেসব দুঃখ এখন করার সময় না, এখন মজা করার সময়। তো দুঃখ বাদ দিয়ে মজাতে চলে আসি। এখানে আমি গরম গরম বিরিয়ানি খেয়ে নিলাম, কারণ খাবার এলে আমি অপেক্ষা করতে পারি না, একটুখানি হলেও আমার মুখে দিতে হবে, কেন জানি না এই অভ্যাসটা আমার আছে, যতই গরম হোক। তো
তো আমি প্রথমে খেয়েই বলে দিলাম বিরিয়ানিটা সত্যি বলতে দারুণ হয়েছে। আর একটু নুন কম লাগছিল, আমি বললাম, বলছে এটা নুন কম নয়, অ্যাকচুয়ালি গরম বিরিয়ানি তো সেই জন্য নুনটা কম লাগছে, ঠান্ডা হলে আবার নুনটা ঠিকঠাক লাগবে। এই দেখো ম্যাডাম আমাদের ফটো তুলছে খাওয়ার, এটা কিন্তু বেস্ট, সবার স্মৃতি রাখা ভালো। কি আমরা কোথাও খেতে গেলে বড় বড় রেস্টুরেন্টে ফটো তুলি, বাড়িতে খাচ্ছি তুলবো না কেন? আমরা ভুলে ও কিন্তু ভুলেনি, তাই না? বেশ ভালো লাগলো, বুঝলে তো আজকে দিনটা দারুণ কাটলো। আর বিরিয়ানি খেয়ে আমি খুব জোর ঘুম পড়ে গেছিলাম, ঘুম থেকে উঠে দেখছি বাবুটা ঘুড়ি ওড়াচ্ছে, তাও 2 ঘন্টা আগে থেকে, সেই টানা রোদ্দুরে। ঘুড়ি ওড়ানোর এত নেশা আমি সত্যি এদের না দেখলে জানতাম না। আশেপাশে বাচ্চারাও ওড়াচ্ছে, তবে এরা এত বড় বড় হয়ে গেছে, এদেরও নেশা, কি আর করি। আর এই যে সূর্যাস্ত দেখে তো মন ভরে গেল, সব রাগ ঠান্ডা হয়ে গেল। সূর্যাস্ত দেখে নিয়ে আমি রেডি হয়ে পড়েছি, যাব পার্লারে। ভিডিও শুরুতেই দেখেছো তোমরা যে আমি পার্লারে চুলের ট্রিটমেন্ট করাচ্ছি, এবার সেখানে গিয়ে তোমাদের পুরো সবটা বলবো। এখন পুরোপুরি বলতে গেলে 7:30 তো বেজে গেছে, 10টা বেজে যাবে, কারণ আমার কাহিনিটাই এত বড়। যাই হোক, সেখানে আমরা অনেক দেরি করে ফেলেছি, এমনিতেও জানি না ট্রিটমেন্টটা হবে কি, তাও আমরা যাচ্ছি আশা ভরসা নিয়ে। এই যে বেরিয়েছি আর ঝড় হচ্ছে, তবে আমাদের কোনো ভয় নেই, কারণ আমাদের বাড়ির কাছেই তো পার্লার, ওই 7 মিনিট বাইকে লাগে, হাঁটলেও ডবল লাগে। কিন্তু আমার খুব ভয় লাগছে পার্লারের ভিতরে যেতে, কত টাকা কি নিয়ে নেবে, আমার চুলকে কি করবে, সত্যি এত পরিমাণে চুল উঠছে না কি বলবো। যাই হোক, ভয় টয় কাটিয়ে আমি পার্লারের ভিতরে ফাইনালি ঢুকলাম। প্রথমে দাদা চুলটা দেখলো, দেখে বললো যে কি করতে হবে না করতে হবে, কিন্তু বলছে এখন এটা হবে না, সকালে হবে। আমি অনেক রিকোয়েস্ট করলাম, দাদাটা করে দাও, আমরা কাল সকালে সময় পাবো না। তো দাদা বললো ঠিক আছে, দেখছি, চেষ্টা করব। তো প্রথমে হেয়ারটা ওয়াশ করে নেবে। তো প্রথমে সত্যি খুব ভয় পাচ্ছিলাম, তারপর দাদা এই দিদিগুলোর সাথে কথা বলে না পুরো বন্ধুর মতো হয়ে গেছে, আর একটুও প্রবলেম হয়নি, কি করতে না করতে হবে সবই বলছিল। আর হঠাৎ করে কারেন্টটাও চলে গেছে, তবে আমি ভেবেছিলাম যা গেল, আজকে আর হলো না, তবে ফট করে কারেন্টটা চলেও এলো। লাকটা তো খারাপ ছিল না, ওই জন্যই, টাকাটা তো খসারই ছিল আর কি, খসার মানে যাওয়ারই ছিল। আর এইভাবে মাথা ধুতে গেলে আমার ঘাড়টা কেন ব্যথা হয়েছে আমি বুঝতে পারি না, যতবারই পার্লারে গিয়েছি আর কি। আর এই যে আমার চুলটা শুকাচ্ছে, সব শ্যাম্পু ট্যাম্পু কমপ্লিট, এবার ট্রিটমেন্ট তো চুল শুকিয়েই শুরু করবে। হ্যাঁ, চুলের কাজ চুলের মতো চুলুক। এবার আমি তোমাদের বলি যে কেন আমি এই যে এত টাকা খরচা করে এইসব করছি, পুজোর জন্য, স্টাইলের জন্য কিন্তু নয়। এখন আমাদের টাকা পয়সার খুব অভাব সত্যি বলতে, মানে ওই যে বলেছিলাম না, একদিন কাজে না গেলে খাওয়া নিয়ে চিন্তা হয়ে যাবে। আর আমি কারোর কাছ থেকে কোনো সিম্প্যাথি নিচ্ছি না, যেটা সত্যি সেটাই বলছি। এখানে আমার চুলটা একটু কেটে নিচ্ছে, কারণ লেন্থে যদি আরও ক্রিম দেয় আরও আমাকে 500 টাকা বেশি দিতে হবে, আর তাছাড়াও ওখানে কিছুই ছিল না। তো তাই জন্য দাদাকে বললাম, দাদা ফ্রিতেই চুলটা কেটে দিয়েছে, সত্যি বলতে স্ট্রেট মধ্যে সমান করে দিয়েছে। আর এখানে আমার ক্রিম লাগানো শুরু হয়ে গেছে। বাড়ি থেকে চলে আসার পর আমি করতে এসেছিলাম এখানে স্পা, কারণ আমার স্মুথনিং করানো ছিল। আর স্পা করার সময় দাদা বলেছিল তোমার স্মুথনিংটা প্রপার হয়নি, তোমার চুল ভেঙে ভেঙে সব পড়ে যাবে, তুমি মিলিয়ে নাও, তোমরা একটা ট্রিটমেন্ট করিয়ে নাও, ক্যারাটিন ট্রিটমেন্ট। তো আমি বিশ্বাস করিনি, আমি 1 মাস সময় নিয়েছিলাম, সত্যি 1 মাসের মধ্যে আমার এত চুল উঠেছে, দেখো মাথার ওখানটা ফাঁকা হয়ে গেছে। সত্যি বলতে জ্বালায় না, এত টানা পড়া সংসার চাপের মধ্যেও আমরা এই ট্রিটমেন্টটা করাচ্ছি। তবুও সবটাই আমার বরের ক্রেডিট, আমার চুল পড়ে যাচ্ছে, ওর দেখে নিজেরই ভালো লাগছে না, সেই জন্য ও কোথা থেকে জোগাড় করেছে, খুব কষ্ট করেছে আমার জন্য। আফসোস আমি শুধু ওর জন্য কিছু করতে পারি না, তবে একদিন করব, তোমরা যদি আমার পাশে থাকো। আর এখানে দাদার সাথে গল্প করার পরে চা বিস্কিট দিয়ে দিয়েছে, জল, তো চা বিস্কুটটা খেয়ে নিলাম, অনেকক্ষণ কিছু খাইনি, সেই বিরিয়ানি খেয়েছিলাম। এখন তো প্রায় 9টার মতো বেজেই গেছে, আরও বেশি তো কম নয়। আর হ্যাঁ, এখানে আসার পর না সবার সাথে খুব ভালো মানে কথা হয়েছে, খুব ভালো লাগলো সবার সাথে, এখানে সার্ভিস খুব ভালো, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, এনারা খুব ভালো সাজেস্ট করে দেয় কি করা উচিত। সে তো সব পার্লারই করে, তবে এনারা আমার কাছে মনে হলো ভালো, কম বাজেটে যেটা করে খুব ভালোই করে। তো এখানে আমার চুলে ফের ওই যে ক্রিমটা শুকানোর জন্য স্ট্রেটনিং করছে। আমি প্রথমেই মাস্ক নিয়ে নিয়েছিলাম, আর এত চোখ জ্বালা করছে না, পুরো চোখ পর্যন্ত মাস্ক টেনে নিয়েছি। প্রথমে তো নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিলো, তাই মাস্কটা রেখেছিলাম, তারপর দেখছি চোখ দিয়ে অটোমেটিক ঝাঁঝে জ্বালা করছে, মানে চোখ টোক সব চাপা দিয়ে দিয়েছি। আর ওই যে দেখো মানে এই যে তোমার পার্লারটার মালকিন হবে, মালকিনি বলে, যাই হোক ওনার, তো উনিও এসে আমাকে অনেক ভালো কথা বললো, অনেক কিছু সাজেস্ট করলো। ওনারা বলে দিল কি কি করতে হবে, কীরকমভাবে চুলটাকে ট্রিটমেন্টে রাখলে অনেক দিন থাকবে, চুল উঠবে না, অনেক গল্প করেছে, অনেক অনেক ভালো ভালো কথা বলেছে। তো ফাইনালি আমার স্ট্রেট পুরোপুরি কমপ্লিট, তবে আমার প্রপার ট্রিটমেন্টটা এখনও কমপ্লিট হয়নি, হাফ করে ছেড়ে দিয়েছে, বাকিটা কালকে করবে। আর আমার তো চুলটা নিয়ে বেশ মজা লাগছে। প্রথমেই যে বিলটা পেমেন্ট করে দিলাম, কালকে এসে আবার বিল পেমেন্ট করতে হবে না, কালকে এসে চুলটা ওয়াশ করলে হয়ে যাবে। এই যে বাড়ি যাচ্ছি, চুলটাকে খুব সাবধানে রাখতে হবে।
আমার তো খুব চাপের, কারণ আমার ঘরে তো এসি নেই, পাখার হাওয়াতে যদি একটু ঘেমে যায় ব্যাস সব শেষ। সকাল সকাল বরমশাই থাকবে না, তাই বাজার করে নিয়ে চলে এসেছি আর রুটি কিনে নিয়ে এসেছি। এই যে রুটি আর তরকারি দুপুরের ওইটাই খাবো। আর কালকে আমাদের নিরামিষ হবে, তার জন্য আলু সয়াবিন ওইগুলো কিনে এনে রেখেছিলাম। আর এখন আপাতত ঘুমিয়ে পড়লাম। আর হ্যাঁ, বরমশাইকে কী বলবো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও। হ্যাঁ, এই যে বেলা হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে, আর আমার চুলটা দেখো মোটামুটি ঠিকই আছে, ভয় হচ্ছে যদি কিছু হয়ে যায়, মানে খুব সাবধানে আছে। আর এইভাবে যে ঘোমটা করে নিয়েছি তাহলে ঘামটা চুলে লাগবে না, আমার রান্না করতে সুবিধা হবে। যেহেতু উনি নেই তো আমাকে তো রান্না করতে হবে না, এসে তো সে দুটো খাবে। তো সে আসার পরে খাওয়া দাওয়া করে আমরা দুজন বেরিয়ে পড়েছি, কারণ হঠাৎ করে চলে গেছে কারেন্ট। আমি বললাম কারেন্ট চলে গেছে, এবার পুরো ঘেমে চান হয়ে যাবো, তার আগে চল পার্লার থেকে ওয়াশ করিয়ে আসি। ওরা কিন্তু বলেছিল তুমি 8টার সময় এসো, তোমাকে আরও কিছু সাজেস্ট করবে, মানে আরও ভালোভাবে বুঝিয়ে দেবে কি করতে হবে না করতে হবে। কিন্তু 8টার অপেক্ষা করলে আমাদের ব্যাস গল্প হয়ে যেত, চুলটা 12টা বেজে যেত ঘামেতে। তাই জন্য চলে এসেছি। আর এখন বাজে দেখেছো 4টে, 4:30 মতো। তো এখানে চুলটা বললো ওরা দেখে যে চুলে কোনো প্রবলেম হয়নি, চুলটা আমি ঠিকঠাকই যত্নে রেখেছি, শুনে একটু শান্তি লাগলো। নাহলে যা গরম ছিল আর যা ঘাম ঘটছিল না রান্না করার সময়, ভেবেছিলাম ব্যাস সব শেষ, কিন্তু না, আমি মোটামুটি পেরেছি যত্নে রাখার, টাকাটা আমার বিফলে যায়নি। আর এখানে দাদা বলছিল এই চুলটা তোমার আরও ভালো থাকবে যদি তুমি এই শ্যাম্পু কন্ডিশনার ইউজ করো, তবে শ্যাম্পু কন্ডিশনারটা তোমার 2000-3000 টাকা পড়ে যাবে, কিন্তু ওই জন্য আমি নেব না। এখন মোটামুটি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা দিয়েই চালাবো, তারপর দেখা যাক কি হয়, কতদূর কি করতে পারি। তো এটা করার পরে আমার চুলটা ওয়াশ করে নিচ্ছে। এই যে ফাইনাল ওয়াশ হয়ে গেল, এবার চুলটা শুকিয়ে নেবে, শুকিয়ে নিলে মোটামুটি আমার কাজটা মনে হচ্ছে হয়ে যাবে। আমি জিজ্ঞাসা করছিলাম আবার ক্রিম দেবে কি, ওরা বললো না আর কোনো ক্রিম দেওয়ার নেই। মনে মনে আমি খুব খুশি হচ্ছিলাম, কারণ যা চুলটা নিয়ে টানা হেজরা করছিল ভাবলাম এবার একটু আমি শান্তি পাবো। আর মাথাটাও একটু হালকা হলো, এত ভারী ভারী লাগছিল না কি বলবো। আর হ্যাঁ, তখন আমার চুলটা পুরো সমান করে কাটেনি, মানে হালকা করে নিচে দিয়ে কেটে ছেড়ে দিয়েছিল, এখন সমান করছে। চুল কাটার জন্য কোনো টাকা বা কোনো চার্জ নেয়নি। এই যে আমার চুল কাটার পিছনে 15 মিনিট সময় দিল, ধৈর্য ধরে সুন্দর করে কেটে দিল। এর জন্য অন্য পার্লার হলে তো টাকা নিতই, তবে আমার একটা ভালো পুজোর সময় চুল স্ট্রেটও হলো, কাটিংও হয়ে গেল, টাকাটাও বেঁচে গেল। চুল কাটিংয়ের জন্য হয়তো 150 টাকা নিয়ে নিত, কীরকম নিত জানি না, তবে দাদার কাজ খুব ভালো, হাতের কাজ, আর দাদা কথা বলে খুব সুন্দর। তাদের একটা ইউটিউব চ্যানেলও ছিল, এখন আপাতত স্টপ আছে, আবার ওপেন করবে। তো আমার চুল ফাইনালি কাটা হয়ে গেছে, আমার ফাইনাল লুকও কমপ্লিট। কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও। আমাকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি কতটা খুশি। তো এর জন্য ক্রেডিটটা পুরো আমার বর্মশায়ের। আর এখানে দাদা অনেক কিছু বলছিল, সেটা আমি শুনে বুঝে নিই। আর তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন টাটা।